মাননীয় স্পিকার, বিরোধী দলের সম্মানিত সদস্যবৃন্দ খুব শঙ্কা প্রকাশ করেছেন লুটপাট হবে কিনা, যথাযথ প্রয়োগ হবে কিনা। এত শঙ্কা হওয়ার আপনাদের কোনো কারণ নাই, কারণ আপনারাই তো বলেছেন এই সংসদটা একটা ব্যতিক্রমধর্মী সংসদ। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি। লুটপাট যারা করেছে তারা ভোট ছিল না, কুত্তা মার্কা নির্বাচন ছিল। সেই নির্বাচনের প্রতিনিধি আপনাদের আমাদের প্রতিনিধিকে এক হতে পারে? এক হতে পারে না। মানুষের অগাধ বিশ্বাস নিয়ে ভোট দিয়েছে, সলিড ভোটে, নিরপেক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন, আমরাও নির্বাচিত হয়েছি। ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয়, দায়িত্ব কিন্তু ভাগাভাগি করে পালন করতে হবে। সমালোচনা করে যদি নাকি এমন কাজ করা হয় যে আসলে আমাদের আত্মঘাতী কাজ, যেমন আমি একটি কথা বলি, তারল্যের কথা বলেছেন অনেকে ব্যাংকে, যে তারল্য কমে গেছে একটা বিশেষ ব্যাংকে। মাননীয় স্পিকার, কেন কমছে? এই টাকা গড়ে তুলে নিয়ে যদি আইডিয়াল মানিতে রূপান্তর করে রাখেন, মানি সার্কুলেশনে যদি এটা ব্যবহার না করেন, তাহলে তো তারল্য কমবে। মব করে সেখানে ব্যাংকের সামনে উদ্দেশ্য প্রণোদিত মানুষকে আতঙ্ক সৃষ্টি করার জন্য মিছিল করা হবে, আবার এক লাইন সারি ধরে সেখান থেকে ব্যাংকের টাকা তোলা হবে। কারা তুলতেছে? এত টাকা তোলার প্রয়োজন কি? এক এক দিনে 5 লাখ 10 লাখ টাকা এই যে তুলতেছে, এই টাকা কি নিত্য প্রয়োজনীয় কোনো চাহিদা পূরণের জন্য? নো, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই টাকা তোলা হচ্ছে। কাজে সেইখান থেকে বিরত রাখার জন্য বিরোধী দল এবং সকলের কাছে আমি অনুরোধ জানাবো, আপনাদের সহযোগিতা কামনা করব, যাতে তারল্য না কমে, এমন কোন ঘটনার সূত্রপাত না করাই ভালো। মাননীয় স্পিকার, বাজেট আমি যদি বলি যে অর্থমন্ত্রী একটা সিলেবাস দিয়েছেন, মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমি যদি বলি বাজেট এটা একটা সিলেবাস, পরীক্ষায় যেমন সিলেবাস ভালো হলে, প্রশ্ন ভালো হলে, উত্তর ভালো হলে রেজাল্ট ভালো হয়, পড়াশোনা না করে সিলেবাসটা দোষার কোনো প্রয়োজন নাই। সিলেবাস তো দিল, আমি যদি পড়াশোনা না করে রেজাল্ট খারাপ হবে, এই জন্য সিলেবাস যিনি দিয়েছেন তার দোষ নাই। অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন একটা অর্থনৈতিক সম্বলিত একটা সিলেবাস। এই সিলেবাসকে যৌথভাবে কার্যকরী করার জন্য বিরোধী দল এবং ট্রেজারির দল এবং জনগণের যৌথ প্রযোজনার মাধ্যমে আন্তরিকভাবে কাজ করতে হবে, তখনই বাজেট হবে। আরেকটি কথা বলি, কেউ রাগ করবেন না, আপনারা বাজেট নিয়ে শঙ্কিত এত প্রকাশ করছেন, লুট হবে, বাস্তবায়ন হবে কিনা, এত শঙ্কা আপনারা প্রকাশ করার কোন প্রয়োজন নাই। কারণ কঠিন জিনিস, জান্নাতের টিকিট যারা দেওয়ার জন্য একটা ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, এত সহজ পদ্ধতি দিতে পারেন, তো বাজেট বাস্তবায়নের জন্য কেন উদ্যোগ গ্রহণ করতে পারবেন না? জান্নাতে যাওয়ার জন্য একটা ভোট দিলে যদি জান্নাতে যাওয়া যায়, এত কঠিন জিনিস যদি সহজ করতে পারেন, তো বাজেটটাকে সহজ করে বাস্তবায়নের জন্য একটা বুদ্ধি দেন না, উপদেশ দেন না, অসুবিধা নাই তো। আপনারা ছায়া বাজেট দিয়েছেন, খুব ধন্যবাদ। ছায়া হয়ে কাছেও থাকেন, কথা বলো না বলো ওগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব। এখন কথা না বললেও যদি কেউ ছায়া হয়ে থাকতে চায়, আন্তরিক হয়, আমরা তো কথা বলি, তাহলে আমাদের পাশে থাকেন। মাননীয় স্পিকার, সময় তো দিবেন না, 2-3 মিনিট দিয়ে আমি শেষ করে দিয়ে একটা গল্প বলে বাজেট সম্বন্ধে কথা বলতে পারবো না, অনেকক্ষণ বলতে পারতাম, সুযোগ নাই। আকবরের নবরত্নের নাম শুনেছেন সকলেই, আবুল ফজল, ফৌজি, টোডরমল, বীরবল, তারপরে আপনার মানসিংহ, তানসেন, তারপরে আপনার আব্দুল করিম খানি খা, মোল্লা দোপেয়াজা। তো একবার আকবর বলতেছে দরবারে, এই বলেন তো দেখি আমার এই রাজ্যের মধ্যে রুগী বেশি না ডাক্তার বেশি? তো মোল্লা দোপেয়াজাকে বলতো বুদ্ধির রাজাহাজ নবরত্নে। তো বললো, হুজুর আপনার রাজ্যের মধ্যে ডাক্তারের সংখ্যা বেশি। তখন বলতেছে, এই প্রমাণ করতে না পারলে কিন্তু ক্ষমতা বুঝছো তোমার কি হবে। অন্য পারিষদ হইচই করে, না স্যার এটা সাংঘাতিক টিটকারি করতেছে, ইয়ার কি করতেছে, আবার রুগীর চেয়ে ডাক্তার বেশি কেমন হয়। হুজুর আমার সময় দেন, 3 দিন প্রমাণ করে দেয়। কয় দিলাম। 3 দিন পরে আর আয় না মোল্লা দোপেয়াজা। 7 দিন পরে ব্যান্ডেজ করে, হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, কোমরে ব্যান্ডেজ করে ঢুকছে। আরে তোমার কি হলো, তোমার কি হলো? বলে, হুজুর শানের বাঁধানো ঘাটে গোসল করতে গেছি, পরে গিয়ে মাথা ফাইটা রক্ত গেছে, হাত ভেঙে গেছে, কোমর ভাঙছে, জ্বর ঠান্ডা কাশি, আইতে পারি নাই। এই শুরু করছে। একজনে বলে, আরে প্যারাসিটামল খাইছো? এইটা বলার সাথে আরেকজনে বলে, আরে এটা প্যারাসিটামলে ভালো হবে না, সেক দিছো কিনা গরম পানির। আরেকজনে বলতেছে, তুমি টিটেনাস নিয়েছো না, তো তোমার সর্বনাশ হইব। আরেকজনে বলে, এটা হবে না, টাকার অভাব থাকলে। বীরবল বলতেছে, অর্থমন্ত্রী ছিল, বলে তুমি টাকা চাইতা, তুমি চিকিৎসা ভালো করে করো। আরেকজনে বলে যে না, এগুলি কোনো বিষয় হলো কবিরা জানতে হবে অন্য রাজ্য থেকে।
আরেকজনে বলতেছে না এটা হবে না, তোমাকে ইনজেকশন দিতে হবে। তখন করলো কি, সে ব্যান্ডেজ সব খুলে ফেলছে। তো এর কি, তুমি তো অসুস্থ মানুষ, কি হলো? কয় স্যার আমার কিচ্ছু হয় নাই। কয় তাহলে কি করলা? বলে স্যার আমি 7 দিন আগে বলছিলাম যে আপনার রাজ্যের মধ্যে রুগীর চেয়ে ডাক্তার বেশি, আমি একলা রুগী হিসাবে ঢুকছি, আপনার 910 জনে আমার 9টা প্রেসক্রিপশন দিচ্ছে আপনার সামনে। তা চিন্তা করে দেখেন রুগী বেশি না ডাক্তার বেশি? তো এইখানে কিন্তু এই রুগীর চেয়ে ডাক্তার বেশি হয়ে গেছে। বাজেট দিছে, এই যে উপদেশ দিতেছে, সারাদিন উপদেশ দেয়, খালি সমালোচনা। আরে পথ দেখান। রবীন্দ্রনাথ একটা কথা বলছিল যে উপদেশ দেওয়া সহজ, উপায় বলে দেওয়াই কঠিন। এই উপদেশ দেন, ভালো উপদেশ দেন, সুষ্ঠু উপদেশ দেন, বাজেট বাস্তবায়নের জন্য কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, এটা আমি মনে করি। কাজে বাজেট নিয়ে, অঙ্ক নিয়ে কথা বলতে গেলে 2-3 ঘন্টা লাগবে। আমার চেয়ে বিজ্ঞ লোক এনে সবাই, সেদিকে যাচ্ছি না। শুধু বলবো মানসিকতার উপর নির্ভর করবো বাংলাদেশ কোন দিকে চলবে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, এই 2টা মিনিট সময় দেন না। সময় নাই। 2টা মিনিট। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি তো বক্তব্যের প্রারম্ভে বলেছি, মুদি দোকানে লেখা থাকে না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, সময় চাহিয়া লজ্জা দিবেন না। পরবর্তী বক্তা খায়রুল কবির